Hi everyone, this is Tazrian Khan and we have Faisal Khan with us, and that's actually a wonderful introduction I want to put through is আমরা যখন হচ্ছে এই পার্সোনাল এডুকেশন স্টার্ট করি তখন we were very young, আমাদের অনেক কিছু জানা ছিল না। আমার দৌড় অফ নোয়িং অস্ট্রেলিয়া অ্যাজ আ ডেস্টিনেশন ওয়াজ আমি নিজে পড়তে গেছি, এর থেকে বেশি আমার কোনো ধারণা ছিল না। এবং যেহেতু আমি আইডিপিতে কাজ করেছি, অনেক অনেক ইউনিভার্সিটি রেপদের সাথে কাজ করা হয়েছে, but I did not know how to connect with them. I did not know the way to go about it. I did not even know what GTE was, কারণ আমাদের আমলে GTE ছিল না। সো তখন ফাইসাল ভাই আমাকে সবকিছু শিখিয়েছে and I'm ever so grateful to him. সো আজকে আমাদের সাথে আছে ফাইসাল ভাই who is going to talk about অস্ট্রেলিয়া। আমি নিজে শেখার জন্য, আপনাদেরকেও শোনানোর জন্য কিছু প্রশ্ন করব এবং সেটার উপর বেস করে ভাই আমাদেরকে জানাবে অস্ট্রেলিয়া সম্পর্কে। সো ওয়েলকাম ফাইসাল ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এখন আমি যদি হচ্ছে একদম লেটস গেট স্ট্রেট টু দ্য কোয়েশ্চেন। আপনি তো এক্সপার্ট ইন অস্ট্রেলিয়া, সো অস্ট্রেলিয়াতে কি ভিসা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। সো আমাদের এখানে অনেকেই এসে বলে যে হচ্ছে আপু অস্ট্রেলিয়াতে তো ভিসা হচ্ছে না, অস্ট্রেলিয়াতে চাকরি নাই, অস্ট্রেলিয়াতে গিয়ে থাকবো কিভাবে? সো এটা নিয়ে আপনি যদি জাস্ট একটু ওভারভিউ দিতেন যে অস্ট্রেলিয়া সম্পর্কে। ওভারভিউ হচ্ছে রিসেন্টলি আমি দুইবার ভিজিট করছি অস্ট্রেলিয়া, তিনটে স্টেটে। আমার মনে হয় না যে এরকম একদম এক্সট্রিম ক্রাইসিস কিছু আছে। হ্যাঁ, কিছু হয়তো অ্যাকোমোডেশন ক্রাইসিস থাকতে পারে এবং এটা স্বাভাবিক, বাট ওভারঅল ভিসা হয় না, দ্যাটস নট ট্রু। জব নাই বা স্ট্রাগলিং করতেছে, এটাও সত্যি না। স্টুডেন্টরা যারা গেছে তাদের ফিডব্যাক অনুযায়ী দে আর ডুইং গুড। সো দ্যাটস আ গুড নিউজ। এখন যদি আমরা হচ্ছে এটাকে একটু ফার্দার ডিসকাস করতে চাই যে there was a discussion on post study work permit, একটা চেঞ্জ আসবে। সো চেঞ্জটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন। পোস্ট স্টাডি ওয়ার্ক এটা নিয়ে বেশ কয়েকবার একটা চেঞ্জেস আসছে, যেমন প্রথমে রিজনাল অনুযায়ী ছিল, তারপরে সিলেক্টেড কোর্সের জন্য 5 ইয়ার্স পর্যন্ত ছিল, যেটা আসলে চেঞ্জেস হয়ে অ্যাকচুয়ালি আসলে আগে যেটা ছিল নর্মাল 2 ইয়ার্স করে, সেই 2 ইয়ার্স আবার চলে এসেছে। আই মিন একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েট বা ব্যাচেলার শেষ করলো বা মাস্টার্স শেষ করলো, তারপর সে 2 বছরের পিএসডব্লিউ। এখন সবাই কি পিএসডব্লিউ পাবে? যারা 35 হয়ে গেছে তারা কি পিএসডব্লিউ পাবে? না, দ্যাট ইজ এ ভেরি 35 এর পরে পিএসডব্লিউ এর জন্য আসলে অ্যাপ্লিকেশন করতে পারবে না, এখন এটা রুলস সেটা আসছে। তো তারা আর পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না? না। তো এই ক্ষেত্রে কেউ যদি ধরেন হচ্ছে মানে সে প্রাইমারি অ্যাপ্লিকেন্ট, তার স্পাউসকে সহ সে মাস্টার্স করতে গেল, তার বয়স হচ্ছে 34 বছর, সো ওর মাস্টার্স শেষে সে তো 35 হয়ে যাবে। মিনওয়াইল ওয়াইফ হচ্ছে ফুল টাইম কাজ করছে, ওপেন ওয়ার্ক পারমিটে সে ফুল টাইম কাজ করছে। সে যদি জব পায় তখন কি তার হাজবেন্ডকে তার স্পাউস হিসেবে কনভার্ট করে ওয়ার্ক ভিসায় করতে পারে? দ্যাট ইজ পসিবল। সো মানে ইটস নট লাইক কমপ্লিটলি 35 হয়ে গেলে জীবনে আর অস্ট্রেলিয়া যেতে পারবো না। দেয়ার আর ওয়েজ অ্যাকর্ডিং টু দ্য পলিসি যেটা বলেছে, যারা স্টুডেন্ট থাকবে প্রাইমারি অ্যাপ্লিকেন্ট, ওই অনুযায়ী যদি 35 হয়ে যায়, ইন দ্যাট কেস পিএসডব্লিউ। ওকে, তো এই ক্ষেত্রে এই যারা 35 হয়ে যাচ্ছে তারা হচ্ছে লাস্ট স্টেজ টু গো ফর আ হায়ার এডুকেশন উড বি 32, কনসিডারিং বেস্ট অফ দিস লেটেস্ট আপনি 32 এর পরে হলে আপনার মাস্টার্স করতে গেলে তখন ইট উড বি এ ডিফিকাল্ট পোস্ট স্টাডি ওয়ার্ক। অফ কোর্স ইউ ক্যান গো ফর আ মাস্টার্স এন্ড কাম ব্যাক এন্ড ডু সামথিং গুড ফর দ্য কান্ট্রি, বাট আপনার যদি অস্ট্রেলিয়ায় থাকার ইন্টেনশন থাকে বা পোস্ট স্টাডি ওয়ার্ক করার ইন্টেনশন থাকে, then you should think about এখন থেকেই প্ল্যান করা উচিত। if you are nearing 33, plan right now for your masters and higher education. So English language মনে হয় একটা চেঞ্জ এসেছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের চেঞ্জটা আসলে আমি বলবো এটা কোনো চেঞ্জ আসে নাই, যেটা হচ্ছে যে ইউনিভার্সিটি যেটা প্র্যাকটিস করে, যেমন ব্যাচেলারের জন্য 6/26 বা মাস্টার্সের জন্য 6.5/26, এই জিনিসটাই জাস্ট আপডেট হয়েছে ডিএচএ থেকে, হোম অ্যাফেয়ার্স থেকে, যেটা আগে একটু কম ছিল, 0.5 করে কম ছিল, এখন সেটা ওরা ইউনিভার্সিটি অনুযায়ী এটা করে দিচ্ছে। সো এটা আসলে খুব একটা এফেক্ট করে না। রাইট, সো এই ক্ষেত্রে তো পিটিটাও তো সিমিলারলি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, একই স্কেলে চেঞ্জ হচ্ছে, সবকিছু ওইভাবেই চেঞ্জ হয়েছে, ওটা কোনো চেঞ্জেস আমি বলবো না এটা কোনো বিগ চেঞ্জেস। রাইট, ওকে। এখন একটু যদি বলতেন যে রিজিওনাল স্টেট আর হচ্ছে সিডনি মেলবোর্ন যাওয়া নিয়ে মানুষজন বলি আমাদের কাছে আসে বলে যে রিজিওনাল স্টেটেই যাইতে হবে, সিডনি মেলবোর্ন যাবো না। সো তাদের মাথার মধ্যে একটা ধারণা হয়ে গেছে, সো র্যাঙ্ক ইজ নো মোর ইম্পর্টেন্ট টু দেম, দে আর থিংকিং অ্যাবাউট রিজিওনাল স্টেটে যাওয়া। এই ক্ষেত্রে আপনি কোনটাকে বেশি প্রাধান্য দিবেন, যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে চাকরি পাওয়ার জন্য ভালো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হওয়া বেশি ইম্পর্টেন্ট, নাকি রিজিওনাল স্টেটে থাকা বেশি ইম্পর্টেন্ট 5 পয়েন্টস অফ পরে পিআর এর পাওয়ার জন্য? অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস কেস বাই কেস। ঠিক আছে, একটা স্টুডেন্ট সিডনিতে গেল, মেলবোর্নে গেল, ঠিক আছে, তার যদি সবকিছু ঠিক থাকে, সে যদি গ্র্যাজুয়েশনটা ভালো মতো কমপ্লিট করে, পড়াশোনা ঠিক মতো, অবশ্যই তার অনেক ভালো চান্সেস আছে। আবার রিজনাল স্টেটের যে ব্যাপারটা হচ্ছে যে এরকম দোজ আর গ্রোয়িং, রাইট?
তো গ্রোয়িং হওয়ার কারণে ওখানে অপরচুনিটি অনেক ক্রিয়েট হচ্ছে, যেটা অলরেডি সিডনি মেলবোর্নে আছে। সো ওইখানে অপরচুনিটি বেশি হওয়ার কারণে অনেক স্টুডেন্ট আছে রিজনালটা চয়েস করতে চায়। আর এর বাইরে আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে সিডনি মেলবোর্নের যে লিভিং কস্ট তার থেকে রিজনালের লিভিং কস্টটা একটু কম। সো এটাও অনেকে প্রেফার করে। সো ইট ইজ অ্যাবাউট যে রিজনালে গেলেই আমার পিআর কনফার্ম বা এরকম কিছু না। তো রিজনালে গেলে কি টাকা বেশি কামাই করা যায়? টাকার যে ব্যাপারটা আসলে এটা টাকা ওভারঅল আমার মনে হয় না দেয়ার ইজ এ ডিফারেন্স। আপনি স্টুডেন্টরা যে পার্ট টাইম করবে তাদের যে ভ্যালিড টাইম আছে 24 আওয়ার্স, আই মিন 48 আওয়ার্স ফোর টাইমই, যেটা হচ্ছে যে আওয়ারলি বেস, যে এটা মোরালের সব জায়গায় সমান। সো টাকা বেশি আয় করবে, রাইট। সো অনেকেই মনে করে যে এখান থেকে কোনো মতে আখের গুছায় খালি এক সেমেস্টারে টিউশন ফিস দিয়ে চলে গেলাম, তারপরেরটা পরে ব্যবস্থা করে দেবো। 6 মাসের মধ্যে কি নেক্সট সেমেস্টারে টিউশন ফিস ম্যানেজ করা সম্ভব? কমপ্লিটলি রং। এই আইডিয়াটা কমপ্লিটলি রং। সি আপনার যখন আপনি অস্ট্রেলিয়াতে পড়তে যাবেন, আপনার প্ল্যানটা ওইভাবে, ফাইন্যান্সিয়াল প্ল্যানটাও ওইভাবে হতে হবে। কারণ হচ্ছে যে ইটস নট দ্যাট যে এটা টিউশন ফিস সব জায়গায় আপনি রিজনেবল টিউশন ফিস। কিছু কিছু ইউনিভার্সিটি এক্সপেন্সিভ আছে, যেমন আপনি ইন টার্মস অফ হচ্ছে যদি র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো, ওদের টিউশন ফিসটা মোরালেস যে মিডিওকার ইউনিভার্সিটিতে হায়ার হয়। সো আপনার প্ল্যানটা এমন হওয়া উচিত যে ইট শুড বি লাইক দ্যাট, আপনার যে গোলটা, মেইনলি গোল হচ্ছে আপনার পড়াশোনাটা ভালো মতো শেষ করা। এটার জন্য আপনাকে যদি আপনি মনে করেন যে আপনি একটা গ্রুপ অফ একটা ইউনিভার্সিটি আপনি অ্যাফোর্ড করতে পারেন, প্লিজ গো ফর দ্যাট। বাট এখানে আপনার সুনির্দিষ্ট ফাইন্যান্সিয়াল প্ল্যানটা ঠিক থাকতে হবে। আপনি যদি এই চিন্তা করে যান যে আমি এক সেমিস্টারের টিউশন ফিস দিয়ে সাথে কিছু এস্টাবলিশমেন্ট কস্ট নিয়ে চলে গেলাম, দেন আই উইল ম্যানেজ, আমার মনে হয় এটা টাফ হবে। Right. I keep on telling everyone whoever comes here, যে if ফোকাসটা ঠিক রাখতে হবে। If you focus that my goal is to study and finish my graduation, আপনি 20 hours বেশি কাজ করতে পারেন, পড়াশোনার তো একটা চাপ আছে। সো সেভাবে চিন্তা করলে you should plan like একটা খুব কমন কথা শোনা যে অস্ট্রেলিয়া হচ্ছে আমার ড্রিম কান্ট্রি। What is a dream country? You have never been there. So research on it, whether you can afford to go there, whether you can finish the education there. So these are some of the things. I'm sorry I sound harsh, but I've always been known to speak the truth. So সেটার জন্য যদি আমরা আবার going back to that, ভাই আপনি যদি বলতেন যে জিওইতে পড়াশোনা করা আর আদার ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, এটা থেকে অ্যাপার্ট ফ্রম ফাইন্যান্সিয়াল এন্ড দ্য র্যাঙ্কিং ইস্যু, ওরা কি চাকরি পায় না জিওইতে না পড়লে? না, এরকম কিছু না। সো এটা স্টুডেন্টের ক্যালিবারের উপর ডিপেন্ড করে, রাইট? টোটালি ক্যালিবারের উপর ডিপেন্ড করে। কারণ দেখেন ওদের যে ওরা যে পড়ায় যে কোর্স স্ট্রাকচারটা ওটা অনেক বেশি আপডেটেড। তারপর আমি ওদের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি জিওইট হচ্ছে গিয়ে মেইনলি ওরা রিসার্চ ফোকাস ইউনিভার্সিটি, আর আদার্স ইউনিভার্সিটি তারা রিসার্চ ফোকাস প্লাস কেরিয়ার ফোকাস। সো কেরিয়ার ফোকাস হওয়ার কারণে একটা ভালো জব পাওয়ার জন্য, নিজেকে তৈরি করার জন্য যা যা করা দরকার প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু সেই সাপোর্ট সেন্টার আছে, কেরিয়ার কাপ আছে, তারপরে কেরিয়ার অ্যাসিস্ট্যান্ট করার অনেক কিছু আছে। তো জব পায় না এটা আসলে ইউনিভার্সিটি দোষ না। আমি বলবো যে জব যদি না পায় তাহলে বলবো যে স্কিলে কিছুটা শর্ট আছে বা কোনো ইয়ে থাকার কারণেই হচ্ছে কেউ জবটা পায়। রাইট। এখন যদি আমরা এবার আসি হচ্ছে ইউনিভার্সিটির ফোকাস কনভারসেশনে, বাংলাদেশ থেকে ধরেন একটা ফ্রেশলি এখন তো এসএসসি সবাই পাস করেছে, সো এসএসসি অনেক ভালো রেজাল্ট করা স্টুডেন্ট আছে, জাস্ট দুদিন আগে তারা পাস করলো। সো ওদের জন্য কি অস্ট্রেলিয়াতে কোনো অপশন আছে যে এখন আর ওরা এইচএসসি পর্যন্ত ওয়েট করতে চাচ্ছে না? ওরা কি হচ্ছে কোনো কলেজে যেতে পারবে একদম? এসএসসি শেষ করছে, আই মিন 10 গ্রেড শেষ করছে, গ্রেড 10 শেষ করছে, ও লেভেল শেষ করছে। ও লেভেলস ইজ ওকে, আমি বলবো ও লেভেলস ইজ ওকে। তারপরে আমরা আরেকটা অপশন আছে ফাউন্ডেশন, 1 ইয়ার এক্সট্রা ফাউন্ডেশন এডিশনাল করার পর সে ব্যাচেলারে যেতে হবে। কিন্তু আমার এক্সপেরিয়েন্স থেকে বলবো আফটার এসএসসি ইটস নট, মানে এটা একটা ওয়াইজ ডিসিশন হবে না। বাংলাদেশে যারা আমরা লোকাল কারিকুলামে পড়াশোনা করছি বা যারা করতেছে, আমি বলবো যে আফটার এইচএসসি ইজ গুড। এটা কি কোনো ডিফারেন্স মেক করে যদি ইংলিশ ভার্সন হয়? ইয়েস, কারণ হচ্ছে গিয়ে আপনি যদি যেটা হচ্ছে ক্যাম্বিস কারিকুলাম, আপনি যদি আমাদের লোকাল কারিকুলাম যদি আপনি দেখেন, ক্যাম্বিস কারিকুলাম ওরা একটু বেশি আপডেটেড থাকে, যেটা আমাদের 10 গ্রেড পর্যন্ত এটা অতটা আপডেটেড না। সেই কারণে যখন ও পড়তে যাবে দ্যার ইজ এ বিগ গ্যাপ, যেটা হচ্ছে গিয়ে ও স্ট্রাগল করবে হচ্ছে গিয়ে ওর ফাউন্ডেশন। তো আমরা যারা ও লেভেলস কমপ্লিট করেছি এবং দে ওয়ান্ট টু লিভ, দে ক্যান। So এটা it's not like, but then again you have to do a foundation year, which is still going to be less than your 2 years of A levels. You can finish it in 1 year and start your university. So এখন যদি আমরা স্কলারশিপ নিয়ে কথা বলি, ফাউন্ডেশন লেভেলে কি স্কলারশিপ হয়? হয়, তবে সেটা হয়তো বা মেইন কোর্সের মতো হয় না, বাট ইটস প্রিটি গুড।
আচ্ছা, স্কলারশিপের জন্য কি দরকার? একটা স্টুডেন্ট স্কলারশিপ ওর কি হচ্ছে এসওপিটা সুন্দর হতে হবে, নাকি আইএলটিএস এর রেজাল্ট ভালো হতে হবে, না একাডেমিক রেজাল্ট, না এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, কিসের কারণে ব্যাচেলার্স এর স্কলারশিপ হয়? এইখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে কিছু স্কলারশিপ আছে হচ্ছে জেনেরিক, যেটা হচ্ছে মেরিট বেস হয়, যে প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিচ্ছে, দেখো তোমার জিপিএ যদি এটা হয় বা তোমার যদি এটা হয়, তুমি ওভারঅল 30% বা 25%, 10% হোয়াট এভার তুমি একটা স্কলারশিপ। এর বাইরে কিছু স্কলারশিপ আছে যেগুলি স্পেশাল স্কলারশিপ, যেমন হচ্ছে গিয়ে আপনি যদি ডেকিনের কথা বলেন, ডেকিনে 100% স্কলারশিপ কিন্তু আছে, একটা ভাইস চ্যান্সেলর স্কলারশিপ। তার জন্য আপনার কিছু এক্সট্রা কারিকুলাম অবশ্যই থাকতে হবে, যে আপনি পড়াশোনার পাশাপাশি আর কি কি করছেন, এটা একটা ইস্যু থাকবে। তারপরে ইউটিএস এর 100% স্কলারশিপ আছে, ওটার জন্য আপনাকে একটু এক্সট্রা ইয়ে থাকতে হবে, একটু এক্সেপশনাল হতে হবে। সো দোজ আর ডিফারেন্ট। কিন্তু আপনি যদি জেনেরিকের কথা জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটির 15 to 30% স্কলারশিপ দেওয়া হয়। আমরা যদি এখন 100% লাইক ডিকেন, আমি যখন আজ থেকে অনেক অনেক বছর আগে ডিকেনে পড়তে চাই, তখন আমার কাউন্সিলর আমাকে কোনো রকম স্কলারশিপের অপশন বলেনি, আমি ফুল টিউশন ফিস দিয়েছি। এই যে মেরিট বেস স্কলারশিপ, আমার কিন্তু এ লেভেলস রেজাল্ট ভালো ছিল, ও লেভেলস রেজাল্ট ভালো ছিল, কিন্তু আই ওয়াজ নট ইভেন অফার্ড এ স্কলারশিপ and I was not smart enough to ask that. So I would encourage you all to ask your agent, directly contact the university, know about the scholarship opportunities. যেমন এই 100% স্কলারশিপটা, এটা কিভাবে পাওয়া যেতে পারে, what are the qualification, how to write that qualification, document that qualification, এই যে জিনিসগুলোতে আপনার এজেন্ট আপনাকে সাপোর্ট করতে পারে, or you can directly reach out to the university and find out whom to speak to. So ফেসবুক গ্রুপ দেখে দেখে ওই ভাই বলেছে, ওই আপা বলেছে, আমি ওই গ্রুপে পড়েছি, don't follow that. Look into the university profile, talk to authorized agents, and also do your own research. So that would help you know all about the scholarship. এবার যদি আমরা মাস্টার্স প্রোগ্রাম, আচ্ছা ব্যাচেলার্স থেকে স্পাউস নেওয়া যায়? আচ্ছা, কেউ কি আমাদের দেশে তো এরকম অনেকে আছে যারা অনেক আর্লি এজে বিয়ে করে ফেলে, তো এই ক্ষেত্রে হাজবেন্ডও পড়াশোনা করছে, ওয়াইফও পড়াশোনা করছে, ওরা দুজন কি স্টুডেন্ট ভিসায় যেতে পারবে? যদি সেপারেট স্টুডেন্ট ভিসা হয়, এক্ষেত্রে লজিক্যালি ঠিক আছে, সো এটা কোনো সমস্যা তো এটা থেকেও যে ভিসাতে কোনো সমস্যা হবে, যদি দুজনে একসাথে স্টুডেন্ট ভিসায় দাঁড়ায় হাজবেন্ড ওয়াইফ হিসাবে? সি ভিসা ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। এটা ভিসাতে যেমন বাংলাদেশে এই জিনিসটা আমি প্রায় দেখি যে এটা বলে যে এই ইউনিভার্সিটিতে গেলে ভিসার চান্সেস বেশি, ওই ইউনিভার্সিটি গেলে ভিসার চান্সেস, আসলে ফ্যাক্টর হচ্ছে কি ওভারঅল পোর্টফোলিও, যে আমি যাচ্ছি আমার ইন্টেনশন ঠিক আছে, আমি আসলে পড়তেই যাচ্ছি, পড়ার বাইরে আমি আর কোনো ইন্টেনশন আমার আসতেছে না, আমি আমার ফাইন্যান্সিয়াল যে ক্যাপাসিটি আছে বা আমার তারপরে যে প্ল্যানটা আছে এটা ঠিক আছে, কিন্তু ভিসা আসলে ইস্যু না। সো এখানে ভিসাতে সমস্যা হবে, এটা আসলে আমি বলবো যে এটাকে ফোকাস করার কিছু নাই। রাইট। সো ভিসার জন্য তো মানে এটা ব্যাটার করে না যে কোন ইউনিভার্সিটি যাচ্ছে, যে কোনো ইউনিভার্সিটি গেলেই ভিসা হয়? অবশ্যই হয়। Very interesting. So again, reaching out to everyone who keeps on saying যে আপু এখানে গেলে ভিসা হয় না, আপু ওখানে গেলে ভিসা হয় না, কোথায় গেলে ভিসা হয় না, না কি ডকুমেন্ট জমা দিয়েছেন সেটার উপর বেস করে ভিসার ডেফিনিশন হয়। So if you follow the checklist and if you have proper documentation, visa shouldn't be an issue, considering the fact that অস্ট্রেলিয়াতে অনেক সিস্টেম্যাটিক ওয়েতে ডকুমেন্টেশনটা চায়, and you actually have the categories to upload the documents, and we always support you with your visa application. So in that case, we support you with the visa application. We don't create documents for you. Again, reiterating that. So এটা একটা খুব কমন একটা জিনিস নিয়ে আমাদের ফেস করতে হয় যে আচ্ছা এটা বুঝলাম, এটা হচ্ছে $100,000 টিউশন ফিসের কোর্স করতে রাজি হয়েছে, আপনারা কি ব্যাংক সাপোর্ট দিবেন? সো এই জিনিসটা তো আমি জানতামই না যে ব্যাংক সাপোর্ট বলে একটা আছে। Did you know about this? This is very interesting. There is something called a body contract. ব্যাংক সাপোর্ট, এটা হচ্ছে যে আমি বলবো ইয়েস, ব্যাংক সাপোর্ট এই জিনিসটা বাংলাদেশে আছে, বাট যে স্টুডেন্ট দেখেন, যে কেউ ব্যাংক সাপোর্ট এটা নিয়ে সে নিজে ব্যবসা করতে পারে, কিন্তু যে আসলে ক্রেতা কাস্টমার লেভেলে, তাকে বুঝতে হবে আদৌ কি আমার এই জিনিসটা দরকার আছে কিনা। ওকে, আমার কথা হচ্ছে ইজ ভেরি সিম্পল, তোমার ক্যাপাসিটি $20,000 দিয়ে যাওয়ার, তুমি সেখানে যাও, এটা দরকার নাই যে ওইটাতে গেলে আমার ভিসা গ্যারান্টেড কিন্তু ওটা টিউশন ফিস 40,000, এই কারণে আমাকে এডিশনাল কিছু ডকুমেন্টস ইঞ্জিনিয়ারিং করতে হবে। আমি বলবো ডোন্ট ডু, কারণ হচ্ছে তুমি যদি $20,000 যেমন বোঝাতে পারো যে এইটাই হচ্ছে গিয়ে দ্য বেস্ট চয়েস ফর মি এবং আমি আমার রাইট ডিসিশনটা দিচ্ছি, এইটা হচ্ছে গিয়ে দরকার। সো এখানে ব্যাংক সাপোর্ট, কেউ কেউ বিজনেস করবে, কেউ কেউ হয়তো না বুঝে এটার পিছনে যাচ্ছে, বাট এটা কখনোই লিগেল বা কিছু। রাইট।
অ্যাট দ্য সেম টাইম ধরেন আমরা এখান থেকে অনেকে ব্যাংক সাপোর্ট নিয়ে ডকুমেন্ট দেখে আপনি ভিসাও পেলেন, how will you pay your tuition fees? Exactly. End of the day, you have to pay your tuition fees. You have to finish your 2 years masters. How would you do that if you don't have the money? And end of the day, আমরা সব কিছু বেচে টেচে মাস্টার্স করতে যাওয়ার পর is it worth it? So you have to ask yourself, you have to discuss with your family that I am going to take this much risk. Is it worth it or not? So coming back to a very simple question, কোথায় ভালো স্কলারশিপ পাওয়া যায়? কোথায় মানে কোন ইউনিভার্সিটি? কোন ইউনিভার্সিটি, কোন স্টেটে গেলে ভালো At this moment, which আপনাকে বললাম ডিগ্রিতে 100% স্কলারশিপ আছে, ইউটিএস এ 100%, ওয়ালাঙ্গমে 50% স্কলারশিপ আছে, তাসমানিয়াতে ওদের 50% বাট এগুলো খুব সিলেক্টেড, নট ফর এভরিবডি, কারণ এখানে হয়তো বা বছরে বা সেমিস্টারে একটা দুইটা বা তিনটে চারটে এরকম থাকে। কিন্তু ওভারঅল আপনি চিন্তা করলে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি থেকে 15 থেকে 30% স্কলারশিপ, 30% স্কলারশিপ জেস বুকে আছে, চার্লস টার্নে আছে, তার 30% সরাসরি ইউনিভার্সিটি অফ এডিলে, গ্রুপ অফ এডিলে ওরা 30% স্কলারশিপ দিচ্ছে। সো ওভারঅল সব ইউনিভার্সিটি কম বেশি স্কলারশিপ। তা আমরা একটা ধরে রাখতে পারি যে একটা স্টুডেন্ট যে বেসিক্যালি একটা ভালো স্টুডেন্ট এবং তার ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি কোয়ালিফিকেশন মিট করে, they can expect a 30% scholarship. Exactly. And extra merited জন্য we can find out which university is offering what scholarship and we can apply for that. এখন যদি আমরা এটাতে আসি যে তাদের টিউশন ফিস, তারা হচ্ছে যাওয়ার আগে কি পরিমাণ ফান্ডিং দেখাতে হবে, ওদেরকে পুরো টিউশন ফিসের টাকাটা দেখাতে হবে? অ্যাজ পার যেটা হোম অ্যাফেয়ার্স রুলস সেই অনুযায়ী দুটো অপশন আছে। দুটো অপশন হচ্ছে কি, এইটা তোমাকে এক বছরে পড়াশোনার যে খরচটা, এটা ইনক্লুডিং 1 ইয়ার ফার্স্ট ইয়ার টিউশন ফি, দেন হচ্ছে গিয়ে আপনার লিভিং কস্ট, সাথে হচ্ছে রিটার্ন পে, এইটা নিয়ে অ্যাকুমুলেটিভলি যত আসে সেটা দেখাতে হবে। আদারওয়াইজ তোমার অনগোয়িং একটা ইনকাম আছে যেটা আপনি ট্যাক্স দিয়ে প্রুভ করতে পারেন বা আপনার ডকুমেন্ট দিয়ে প্রুভ করতে পারেন। সো এই দুইটার হচ্ছে গিয়ে রুলস। সো এখন মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখা যায় যে ট্যাক্সে এইভাবে অনগোয়িং ফান্ডটা এইভাবে দেখানো যায় না, ক্ষেত্রে আমরা অপশন 1টা, অপশন 1 হচ্ছে গিয়ে 1 ইয়ার টিউশন ফিস, লিভিং কস্ট এখন যেটা চেঞ্জ হয়ে আসছে 29,701 প্লাস 2,000, এটা নিয়ে যা আসবে সেটাই দেখাতে হবে। ওকে, দ্যাটস অ্যাকচুয়ালি বেটার দেন অনগোয়িং যেটা দেখানো। এটা ধরেন হচ্ছে আমার একটা স্টুডেন্ট আছে, এটা কারেন্ট কেসই বলি, ওর বাবা মার কোনো ফিক্সড ডিপোজিট, ওনারা সুদ খান না, সো ওনারা কোনো ফিক্সড ডিপোজিট দেয়। ওনাদের বিজনেস মাশাআল্লাহ খুব ভালো বিজনেস, ওনাদের মান্থলি ইনকাম 3-4 লাখ টাকার উপরে, ওনারা ট্যাক্সও হচ্ছে মানে ট্যাক্সে ওদের ইনকাম 36 লাখ টাকা ডিক্লেয়ার ইনকাম আছে, কিন্তু ওনাদের কোনো এফডিআর নাই। এই সলটা আমরা অপশন 2 তে যেতে পারি। হ্যাঁ, অপশন 2 তে যাওয়ার সময় ওনাদের কি তখন হচ্ছে অ্যাকাউন্টে কোনো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ব্যালেন্স থাকা লাগবে? সি যার 36 লাখ টাকা ইয়ারলি ইনকাম আছে তার তো কিছুটা ট্যাক্সেশন অবশ্যই আছে। হ্যাঁ, ওটা আছে, মানে এরকম কোনো একটা মিনিমাম ডিপোজিট কি? মিনিমাম ডিপোজিট ও টিউশন ফিস থেকে পে করবে, সো সেটা তো অ্যাটলিস্ট থাকতে হবে। ওকে, সো ওটা ওভাবে। সো ওই ক্ষেত্রে আমরা সোর্সটা কি দেখাবো? ইনকাম ফ্রম দ্য বিজনেস, বিজনেস ইনকাম, কারণ ও তো ট্যাক্সই দেখাচ্ছে। সো ট্যাক্সে দেখাচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে যে তার বিজনেস ট্রানজ্যাকশন আছে, ওখানে রিফ্লেকশন আছে, সবকিছুই আছে, সো ওখান থেকে দেখাতে হবে। ওকে, সো এই যে ট্যাক্স রিটার্নটা যে কতটা ইম্পর্টেন্ট, এখন হচ্ছে আমরা সব জায়গায়, আপনি ইউরোপ বলেন, কানাডা বলেন, ইভেন এনি আদার কান্ট্রিজ, সব জায়গায় 3 বছরের ট্যাক্স রিটার্নের কথা বলা হচ্ছে। সো ইভেন ইফ ইউ থিঙ্ক দ্যাট আপনি এখন ব্যাচেলার্স করছেন, আরে আমি মাস্টার্সে যাব, focus on that, get your documentation sorted so that আপনার 3 বছরের ট্যাক্স রিটার্নটা প্রপার থাকে। আমাদের দেশে অনেকেই ট্যাক্স রিটার্ন ফাইল করে, it's actually not that difficult. If you have a proper earning, tax doesn't come much. এটা আপনার go to a tax solicitor, they will be able to advise you on what, there are অনেকগুলো ইনকাম যেগুলোতে ট্যাক্স রিবেট পাওয়া যায়। ইভেন লাইক ফর এক্সাম্পল আমাদের অনেকেই আছে যারা হচ্ছে রেমিটেন্স ওয়ার্কার, যারা দেশে টাকা পাঠাচ্ছে, আপনারা কিন্তু খেয়াল করে দেখেন যে আপনার প্রত্যেকটা রেমিটেন্সে 15% ট্যাক্স ব্যাংক কেটে রাখছে, কিন্তু আপনার যদি ট্যাক্স ফাইল থাকে তাহলে কিন্তু আপনার টেক 10% হবে। প্রতি ট্রানজ্যাকশনে ইউ আর সেভিং 5% ইফ ইউ হ্যাভ আ ট্যাক্স রিটার্ন, অ্যান্ড দ্যাটস অলসো হেল্পিং ইউর চিলড্রেন ফিউচারে। যখন আপনার ওই ট্যাক্সটা দিয়ে দেওয়া থাকবে, আপনার ফিউচারে আপনার চিলড্রেনেরও অনেক সুবিধা হবে, or it could be for you as well. So Bhaiya, if you'd like to add something more about Australia? about Australia? এখন আমি যেটা বলবো যে এমন না যে অস্ট্রেলিয়ায় হইতে হবে ইউর রাইট চয়েস। ওকে, অনেকগুলা অপশনস আছে, যেমন ইউ ক্যান চুজ ইউকে, কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ইভেন নিউজিল্যান্ড। সো আমি বলবো যে ডিসিশনটা হতে হবে ইউর রাইট ডিসিশন, কারণ এখানে একটা ইনভেস্ট হচ্ছে, ফ্যামিলি থেকে একটা বড় ইনভেস্টমেন্ট যাচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্টটা নষ্ট না হয়। কিন্তু মনে রাখতে হবে আমি যখন এডুকেশন শেষ করবো আমার কিন্তু এটা
ইনভেস্টেডটা এখন 100% কাজে আসবে, কারণ লং টার্মের জন্য কাজে আসবে, যেহেতু পড়াশোনা শেষ আমি আই অ্যাচিভ সামথিং লাইক দ্যাট। সো আমি বলবো যে অস্ট্রেলিয়ায় যেতে হবে এমন কিছু না, যদি মনে হয় যে নিউজিল্যান্ড ইজ এ বেস্ট প্লেস ফর ইউ, তুমি অ্যাফোর্ড করতে পারবা এভরিথিং জাস্ট ফাইন, গো ফর নিউজিল্যান্ড। যদি এটা ইউএস এর জন্য হয় গো ফর ইউএসএ, যদি হয় ইউকে এর জন্য হয় এটা। আমি বলবো যে এজেন্ট বললো বা কেউ একজন বললো যে অস্ট্রেলিয়া যাও এভাবে এভাবে বলে তোমার 100% ভিসা, ভিসা ইজ নট দ্য প্রবলেম, আপনি ভিসা যে কোনোভাবেই পেতে পারেন, কিন্তু ভিসার পর আপনি যাওয়ার পরে ওখানে যদি আপনি গিয়ে বিপদে পড়েন, যেমন এভরিথিং আপনাকে যেভাবে বলা সেভাবে না হয়, দ্যাট ইজ দ্য প্রবলেম। সো আমি বলবো যে রাইট চয়েস নেন এবং একটু পড়াশোনা করেন, শুধু এজেন্টের ভরসা থাকলেই হবে না, নিজেকে বুঝতে হবে যে আমি আসলে কি করতে যাচ্ছি, আমি যে এতগুলো টাকা স্পেন্ড করবো আমি কি রাইট জায়গায় স্পেন্ড করতেছি। সো আমি বলবো যে এইটা হচ্ছে গিয়ে আমার স্টেটমেন্ট, সোজা কথা। Right. And just to reiterate, হ্যাঁ, আমরা ওই রকম এজেন্ট যারা আপনাকে রিসার্চ করতে দিই, we just don't tell you what to do, we also give you the option, we give you all the option and tell you how to research on it. And আমরা সব সময় বলি not to rely on Facebook groups, not to rely on লোকে কি বলে, do your own research. আমিও one of the লোক, আমি কি বলি সেটার উপর রিলাই করার দরকার নেই, আমি আপনাকে আমার বেস্ট অফ নলেজ থেকে আপনাকে ইনফরমেশন দিব। ইফ ইউ বিলিভ দ্যাট ইয়েস, আপনি এই ইনফরমেশনটাকে ভ্যালিডেট করবেন। Of course, validate my information and make your best judgment, and hope to see you all soon. And if you also wish to speak to Faisal Bhai, you can reach out to us and we will connect you with him. He is also our partner. ওনার থ্রুতে আমরা হচ্ছে different অনেক ভালো ভালো ইউনিভার্সিটির সাথে কাজ করতে পারি, and we can make the process smoother for you. So please feel free to reach out to us. You can write us, you can comment on our profile. We'll give our address at the bottom, so please do reach out to us. Thank you so much. Thank you.